হ্যালো বন্ধুরা, আজকে আমরা জানব বিজ্ঞানের এক যুগান্তকারী আবিষ্কার ইনসুলিনের বিষয়। বন্ধুরা, দেখো, আমরা জানি বর্তমান বিশ্বের একটি বড় জনসংখ্যা এবং আমাদের দেশ ভারতবর্ষেরও একটি বড় সংখ্যার মানুষ আজ ডায়াবেটিস আক্রান্ত। ডায়াবেটিস সেই রোগ যাকে আমরা সুগার বা মধুমেহ নামেও চিনি। এই ডায়াবেটিসের চিকিৎসায় ইনসুলিন কিন্তু অপরিহার্য। বর্তমান যুগে কিশোর কিশোরীদের মধ্যেও এই রোগে আক্রান্ত হওয়ার প্রবণতা ধীরে ধীরে বাড়ছে। আর এর চিকিৎসায় যেহেতু ইনসুলিন অপরিহার্য, তাই আমাদের জানতে হবে যে কিভাবে এত সস্তায় ও সহজলভ্যভাবে এখন ইনসুলিন পাওয়া যায়। আজ থেকে প্রায় 100 বছর আগে কিভাবে আবিষ্কার হয়েছিল ইনসুলিন, আর 1950-এর দশকে কিভাবেই বা চিকিৎসা হতো ডায়াবেটিস রোগীদের, কেনই বা ডায়াবেটিস রোগের চিকিৎসা মধ্যবিত্ত মানুষের কাছে ছিল আকাশ ছোঁয়া বা স্বপ্ন দেখার মতো। হ্যাঁ বন্ধুরা, আজকে এই সমস্ত কিছুই জানবো। আর এই জানাতে আপনাদের সাথে আমি আছি, সৌম্য। আর আজকের পর্ব শুরু করলাম ইনসুলিনের আবিষ্কার থেকে। 1921 সালের ইউনিভার্সিটি অফ টরন্টোর জেজেআর ম্যাকলিয়ড ল্যাবেতে ফ্রেডরিক ব্যান্টিং ও চার্লস বেশ তার সহকারী ও ছাত্র ইনসুলিন আবিষ্কার করেন কুকুরের অগ্নাশয় থেকে। পরবর্তীতে তারা দেখেন এই ইনসুলিন রক্তের শর্করার পরিমাণ কমাতে পারে এবং এই ল্যাবের হেড ছিলেন জন ম্যাকলড। পরবর্তীতে জেমস কলিব নামেক এক বায়োকেমিস্ট এই ইনসুলিনকে পিউরিফাই করতে তাদের সাহায্য করেন, ফলে মানবদেহেও এই ইনসুলিনের প্রভাব লক্ষ্য করা যায়। এই অবদান চিকিৎসা ক্ষেত্রে তাদেরকে নোবেল পুরস্কার জিতিয়েছিল। 1923 সালে ফ্রেডরিক ব্যান্টিং ও জন ম্যাকলড নোবেল পুরস্কার পান। তারা তাদের পুরস্কারের টাকা ভাগ করে নেন। এর মধ্যে ফ্রেডরিক ব্যান্টিং তার পুরস্কারের অর্ধেক টাকা তার সহকারী ছাত্র চার্লস বেস্টের সাথে, ও জন ম্যাকলিয়ড তার পুরস্কারের অর্ধেক টাকা জেমস কলিপের সাথে ভাগ করে নেন। কিন্তু খুব শিগগিরই এই ইনসুলিন চিকিৎসা ক্ষেত্রে খুব জনপ্রিয় হয়ে ওঠে, যখন মানুষ জানতে পারে মানবদেহের প্রভাব। কিন্তু 1950-এর দশকে এই ইনসুলিনকে তৈরি করার কোনো উপায় ছিল না। তাই তখন গরু, শূকর বা এই জাতীয় যে প্রাণী আছে, গবাদি পশু, এদের অগ্নাশয় থেকে ইনসুলিনকে বের করা হতো। এর জন্য প্রাণী হত্যা যেমন করতে হতো, তার পাশাপাশি ইনসুলিনের দামও হতো আকাশ ছোঁয়া। তার সাথে যেহেতু প্রাণীদেহ থেকে পাওয়া ইনসুলিন আমাদের মানুষের থেকে কিছুটা আলাদা, তাই সবসময় মানুষের দেহের কাজ করতো তা তো নয়ই, বরং কিছু সময় অ্যালার্জি বা আরও নানা রকম শারীরিক সমস্যা দেখা দিত। এর সত্ত্বেও এই ইনসুলিন কিন্তু শুধুমাত্র উচ্চবিত্ত মানুষরাই ব্যবহার করতে পারতেন। মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত মানুষের ধরাছোঁয়ার বাইরে ছিল ইনসুলিন। আমরা তো ইনসুলিনের ব্যাপারে জানলাম, এবার জানতে হবে ইনসুলিনের গঠন কীরকম। ইনসুলিন হরমোনের বিষয়ে যখন এতটা জানা গেল, এরপরের গঠন নিয়ে বিজ্ঞানীরা মেতে উঠলেন। এর গঠন হয় প্রায় 51টি অ্যামাইনো অ্যাসিড দিয়ে, এবং এর মধ্যে এ চেন ও বি চেন নামক দুটি চেন থাকে। এই দুটি চেন ডাইসালফাইড বন্ড দ্বারা যুক্ত থাকে। ডাইসালফাইড বন্ড মানে মাঝে একটি সালফার এবং তার দুদিকে দুটো বন্ড গঠন করে এ চেন ও বি চেনকে জুড়ে রাখে। এত কিছু জানার পরেও আমাদের কাছে একে তৈরি করার কোনো পদ্ধতি সেই যুগে ছিল না। এরপর চীন প্রযুক্তিতে বিপ্লব আসে এবং আমরা আরও জানতে পারি ব্যাকটেরিয়া দেহে দুই প্রকার ডিএনএ থাকে। একটা থাকে প্রোটোপ্লাজমে, একটা থাকে সাইটোপ্লাজমে। প্রোটোপ্লাজমে থাকা জিন বস্তু ব্যাকটেরিয়ার জেনেটিক যা বৈশিষ্ট্য তা বহন করে, এবং সাইটোপ্লাজমে যে ডিএনএ থাকে সেটা খুব ছোট, এর মধ্যে কয়েকশো থেকে কয়েক হাজার বেস পেয়ার থাকে। একে প্লাজমিড বলা হয়। এইগুলোরও কাজ আছে। এইগুলো কি করে, অনেক সময় আমরা জানি ব্যাকটেরিয়া অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স দেখায়, সেইগুলো
বা কোনো কোনো সময় টক্সিন প্রস্তুত করে। তো আমরা ভেবেছিলাম যে যদি কোনোভাবে আমরা ডিএনএর ইনসুলিন প্রস্তুতকারী কোডটিকে এই প্লাজমিডের সঙ্গে জুড়ে দিতে পারি, তাহলে হয়তো ব্যাকটেরিয়ার মাধ্যমে আমরা ইনসুলিনকে প্রস্তুত করতে পারবো। তাই বিজ্ঞানীরা এই কাজে মেতে উঠলেন। কিন্তু আমরা যখন দেখলাম ডিএনএর কোন অংশটা ইনসুলিন উৎপাদন করে, তখন আরও একটি সমস্যা দেখা দিল। সমস্যাটি হলো ডিএনএর মধ্যে এক্সন ও ইন্ট্রন থাকে। আচ্ছা, এক্সন ও ইন্ট্রন জানার আগে আমরা জানবো কোড বা কোডন কি। দেখো বন্ধুরা, প্রত্যেকটা অ্যামাইনো অ্যাসিডের জন্য একটি নির্দিষ্ট সংকেত থাকে আমাদের জিনে, বা একটা নির্দিষ্ট সংকেত বহন করে আমাদের জিন। এই সংকেতগুলো গঠিত হয় কোডন নিয়ে। একটি কোডন 3 জোড়া নাইট্রোজেন বেস পেয়ার নিয়ে গঠিত। নাইট্রোজেন বেসগুলো হলো অ্যাডেনিন, থাইমিন, সাইটোসিন, গুয়ানিন। এরা এটি, জিসি এইভাবে যুক্ত থাকে। তো এই যে 3 জোড়া নাইট্রোজেন বেস নিয়ে একটি কোডন গঠিত হয়, এই একটি কোডন একটি অ্যামাইনো অ্যাসিডের সংশ্লেষের জন্য দায়ী। এবার ডিএনএতে শুধু অ্যামাইনো অ্যাসিডের সংশ্লেষকারী কোডনও থাকে না, কিছু কোডন এমন থাকে যারা কোনো কিছুরই সংশ্লেষ করে না। এদেরকে বলা হয় ইন্ট্রন, আর সংশ্লেষকারী কোডনগুলিকে বলা হয় এক্সন। এবার ডিএনএর মধ্যে এই দুটোই মিলেমিশে থাকে, প্রথমে এক্সন, তারপরে ইন্ট্রন, আবার তারপরে নতুন কোনো অ্যামাইনো অ্যাসিডের সংশ্লেষকারী কোনো কোড থাকে। কিন্তু আমরা ডিএনএকে সরাসরি ব্যাকটেরিয়ার দেহে প্রবেশ করাতে পারবো না, কারণ এর মধ্যে যে ইন্ট্রন আছে, অর্থাৎ নন কোডিং পার্ট আছে, ব্যাকটেরিয়া কিন্তু এই জিনিসটাকে প্রসেস করতে পারবে না, কারণ ব্যাকটেরিয়া অনেক অনুন্নত শ্রেণীর জীব। তাই আমাদের এমন ডিএনএ চাই যেটার মধ্যে শুধু এক্সন থাকবে, কোনো ইন্ট্রন থাকবে না। এখানেই একটি নতুন ডিএনএর কথা আসে, যেটাকে বলা হয় সিডিএনএ, অর্থাৎ কমপ্লিমেন্টারি ডিএনএ, বা যেটা ইনসুলিন উৎপাদনের জন্য কমপ্লিমেন্ট করবে সরাসরি ডিএনএর ব্যবহারের জায়গাটিকে। এটিকে কিভাবে তৈরি করা হয়? আমরা যে জানি অগ্নাশয়ের বিটা কোষ ইনসুলিন উৎপাদন করে, সেই বিটা কোষে নিশ্চয়ই আরএনএ আছে। আরএনএ হলো এমন একটি বস্তু যা প্রোটিন সংশ্লেষের সংকেত বহন করে, অর্থাৎ ডিএনএ কিন্তু সরাসরি প্রোটিন সংশ্লেষ করে না, ডিএনএকে কাজে সাহায্য করে আরএনএ। সবার প্রথমে ডিএনএ থেকে ট্রান্সক্রিপশন। ট্রান্সক্রিপশন মানে হচ্ছে পড়ে নেওয়া। পড়ে নেওয়া কি, অর্থাৎ ডিএনএর ঠিক উল্টো বেস পেয়ারগুলো দিয়ে এমআরএনএ গঠিত হয়। এমআরএনএ অর্থাৎ মেসেঞ্জার আরএনএ। এই পদ্ধতিটাই কি বলে, ট্রান্সক্রিপশন। এই এমআরএনএ কি করে, এমআরএনএ এরপর কোষীয় অঙ্গাণু রাইবোজোমে যায়, সেখানে রাইবোজোমাল আরএনএ থাকে, যা অ্যামাইনো অ্যাসিডের সংশ্লেষণে ও প্রোটিন গঠনে সাহায্য করে, এবং টিআরএনএ থাকে বা ট্রান্সফার আরএনএ, যা কোষের অ্যামাইনো অ্যাসিড পুল থেকে অ্যামাইনো অ্যাসিডগুলোকে কাঁধে করে বয়ে নিয়ে আসে। তো এমআরএনএর মধ্যে কিন্তু কোনো ইন্ট্রন পার্ট থাকে না। এবার এই এমআরএনএকে তো নেওয়া হলো, এ থেকে ডিএনএ কী করে তৈরি হবে? এ থেকে ডিএনএ তৈরির একটা পদ্ধতি হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপশন, অর্থাৎ ডিএনএ থেকে আরএনএ ট্রান্সক্রিপশন, এবং এর উল্টোটা অর্থাৎ রিভার্স ট্রান্সক্রিপশন। আর এইখানে একটি উৎসেচক সাহায্য করে, যার নাম হলো রিভার্স ট্রান্সক্রিপ্টেজ। আরএনএ যুক্ত ব্যাকটেরিয়াগুলোও কিন্তু এই পদ্ধতিতেই আরএনএ থেকে ডিএনএ উৎপাদন করে। এবার যে ডিএনএ পাওয়া যায় তা কিন্তু একতন্ত্রী, অর্থাৎ আরএনএ যেহেতু একতন্ত্রী, তা থেকে ডিএনএ যা পাওয়া যাবে সেটাও একতন্ত্রী। এটাকে ডিএনএ পলিমারেজ উৎসেচকের দ্বারা দ্বিতন্ত্রী বা ডবল স্ট্র্যান্ড ডিএনএতে পরিণত করা হয়। পলিমারেজ অর্থাৎ পলিমারাইজেশন হবে। এরপর করা হয় কি, এই ডিএনএকে তো সরাসরি আর ব্যাকটেরিয়ার দেহে পাঠানো যাবে না, তার জন্য একটি ভেক্টর লাগবে। কিন্তু এই যে প্রস্তুত হলো ডিএনএটা, এটা কিন্তু কমপ্লিমেন্টারি ডিএনএ, এতে কিন্তু কোনো ইন্ট্রন নেই, অর্থাৎ এতে শুধু এক্সন আছে, যা শুধুমাত্র অ্যামাইনো অ্যাসিডের সংকেত বহন করছে, অর্থাৎ এই অ্যামাইনো অ্যাসিডগুলো যুক্ত হয়ে প্রোটিন গঠন হতে পারে। এটাকে সরাসরি যেহেতু ব্যাকটেরিয়া দিয়ে পাঠানো যায় না, তাই আমাদের একটি ভেক্টর লাগবে বা বাহক লাগবে। বাহক হিসেবে কি করা হয়, ওই বলেছিলাম যে ব্যাকটেরিয়া দেহ মধ্যে একটি প্লাজমিড থাকে, যার মধ্যে কয়েক হাজার মাত্র বেস পেয়ার থাকে। তো এক্ষেত্রে আমরা ব্যবহার করি ইকোলাই বা
বা এস্চেরিচিয়া কোলাই নামক ব্যাকটেরিয়াকে। এই ব্যাকটেরিয়ার দেহে এই ভেক্টরকে ব্যবহার করা হয়। এর দেহ থেকে প্লাজমিডকে বের করে নেওয়া হয়, তার মধ্যে এই কমপ্লিমেন্টারি জিনকে যোগ করা হয়। আচ্ছা বন্ধুরা, এবার আমাদের বায়োটেকনোলজির কিছু টুল লাগে বা যন্ত্রপাতি লাগে জিনকে এডিট করতে। অর্থাৎ আমরা তো সরাসরি বসিয়ে দিতে পারি না, আমাদের আগে কিছু বেস পেয়ারকে কেটে বার করতে হবে এবং সেখানে আবার কিছু বেস পেয়ারকে জোড়াও লাগাতে হবে। এর জন্য কিছু উৎসেচকের ব্যবহার হয়। এরাই হচ্ছে জিন প্রযুক্তির টুল বা জিন এডিটিং টুল। এগুলোকে আমরা একটি একটি করে জানব। সবার প্রথমে আমরা জানব আণবিক কাঁচি বা মলিকিউলার সিজার। কিছু উৎসেচক যেগুলো ডিএনএকে নির্দিষ্ট সিকোয়েন্সে বা নির্দিষ্ট বেস পেয়ার ছাড়া ছাড়া কেটে দেয়, এগুলোকে আণবিক কাঁচি বলে। যেমন ইকো-আর1 এই উৎসেচকটি গুয়ানিন, অ্যাডেনিন অ্যাডেনিন, থাইমিন থাইমিন সাইটোসিন সিকোয়েন্সে গুয়ানিন আর অ্যাডেনিনের মাঝে কেটে দেয়। আবার কিছু আছে যারা আণবিক আঠা নামে পরিচিত। এদের কাজ কি? কেটে দেয়া জিনের টুকরোকে আবার অন্য কোনো জিনের সাথে জোড়া লাগানো। এর কাজে ব্যবহার হয় আণবিক আঠা বা ডিএনএ লাইগেজের। এটা কি করে? ডিএনএর কাটা অংশকে জুড়তে সাহায্য করে। এভাবেই প্লাজমিড থেকে কিছু বেস পেয়ারকে সরিয়ে সেখানে সিডিএনএকে বসিয়ে দেওয়া হয়। এরপর এই প্লাজমিডকে ব্যাকটেরিয়ার দেহে প্রবেশও করাতে হবে। তার জন্য একটি নির্দিষ্ট পদ্ধতি আছে। প্রথমে ক্যালসিয়াম ক্লোরাইডের একটি ঠান্ডা সলিউশন প্রায় 1 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় থাকে, যা তৈরি করা হয়। এর মধ্যে প্লাজমিড ভেক্টর ও ব্যাকটেরিয়াগুলোকে রাখা হয়। এক্ষেত্রে ইকোলাইকে রাখা হয়, যাদেরকে মডিফাই করা হবে, এবং এরপর এটাকে হিট শক দেওয়া হয়। এর ফলে কি হয়? ব্যাকটেরিয়ার যে কোষত্বক আছে তা নরম হয়ে যায় এবং প্লাজমিডগুলো ভেতরে ঢুকে যায়। একসাথে কিন্তু অনেক ব্যাকটেরিয়ার ক্ষেত্রে এটা করা যায় না, খুব কম সংখ্যক বা কিছু ক্ষেত্রে একটি ব্যাকটেরিয়ার উপর এটা করা হয়। এরপর এদেরকে করা হয় কি? এদেরকে অ্যান্টিবডিযুক্ত সলিউশনে রাখা হয়। এর ফলে যে সমস্ত ব্যাকটেরিয়াগুলি মডিফাই হয়নি সেগুলো মারা যায়, আর অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স ও ইনসুলিন উৎপাদনকারী ব্যাকটেরিয়াগুলো কিন্তু বেঁচে থাকে। এগুলিকে নিয়ে কালচার মিডিয়ামে রেখে বাড়তে দেওয়া হয়। প্রতি 20 থেকে 30 মিনিট অন্তর ইকোলাই সংখ্যা বৃদ্ধি করে। এরপর এদের সংখ্যা একটা নির্দিষ্ট মাত্রায় পৌঁছে গেলে এদেরকে ফার্মেন্টেশন ট্যাঙ্কে রাখা হয়। অর্থাৎ এবারে এর থেকে ইনসুলিনের ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন হবে। ফার্মেন্টেশন ট্যাঙ্কে মাত্রা বা আয়তন কিন্তু বিশাল হতে পারে, যেমন 1000 লিটারও হতে পারে, 10,000 লিটারও হতে পারে। এই ট্যাঙ্কগুলিতে ইকোলাই একটি নির্দিষ্ট সময় পর্যন্ত বংশবৃদ্ধি করে, তারপর ইকোলাইয়ের মৃত্যু ঘটে। এরপর এই দ্রবণটিকে কিন্তু ফিল্টার করে নেওয়া হয়। ফিল্টার করার পরে থেকে ইনসুলিনকে আলাদা এবং আবার ফিল্টার করা হয়। তারপরে ইনসুলিনকে টেস্ট করা হয়, অর্থাৎ বায়োকেমিস্ট্রি এটিকে টেস্ট করেন এবং বিভিন্ন প্রাণীর ওপরও টেস্ট করা হয় এর প্রভাব লক্ষ্য করার জন্য। তারপর যখন দেখা যায় সব কিছু ঠিকঠাক আছে, তখন এটিকে বাজারজাত করার জন্য প্যাকেজিং করে পাঠিয়ে দেওয়া হয়, আর কিছু ক্ষেত্রে হসপিটাল বা বেসরকারি হসপিটালগুলোতেও পাঠানো হয় রোগীদের চিকিৎসা করানোর জন্য। এর ফলে বর্তমানে ইনসুলিন কিন্তু অনেক সহজলভ্য হয়ে গেছে এবং মধ্যবিত্তের আয়ত্তের মধ্যেও এসেছে। এটি বিজ্ঞানের একটি যুগান্তকারী আবিষ্কার ও অবদান বলা যেতে পারে। এই আবিষ্কারের জন্য আমরা বিজ্ঞানের কাছে চিরকৃতজ্ঞ। আজ বহু মানুষের প্রাণ বাঁচে বিজ্ঞানের আবিষ্কারের জন্য। বন্ধুরা, আজ এই পর্যন্তই। পরের দিন আমি আবার কোনো শিক্ষণীয় টপিক নিয়ে এসে হাজির হব। আরও এরকম টপিক পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করতে ভুলবেন না এবং বন্ধুদের মধ্যে শেয়ার করুন, যাতে তারাও এই বিজ্ঞানের যুগান্তকারী আবিষ্কারের সম্পর্কে জানতে পারে।
আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানান। নমস্কার বন্ধুরা, সকলে ভালো থাকবেন।